হাকিলে ঝুমর নাগপুরে আর কুহুরে মাদু কেউ ঝরে হাকিলে ঝুমর নাগপুরে আর কুহুরে মাদু কেউ ঝরে বাঁকুড়ায় আর মেদিনীপুরে সে তো বাঁকুড়ায় আর মেদিনীপুরে সে তো ওদিকে উঠে আমার ওদিকে উঠে সাধের ঝুমরে প্রাণের ঝুমরে কি জাদু আছে কি মধু আছে গো মনকে মাতাল করে পুরুলিয়া বাঁকুড়ায় আর মেদিনীপুরে সে তো ওদিকে উঠে আমার ওদিকে উঠে সাধের ঝুমরে প্রাণের ঝুমরে কি জাদু আছে কি মধু আছে গো শাল পিয়ালের বনের ধারে শাল পিয়ালের বনের ধারে আর পাহাড় কলে গায়ে ঘরে হে শাল পিয়ালের বনের ধারে আর পাহাড়ে কলে গায়ে ঘরে হে ডিডুংরিয়ার বিলে খেতে আমার ডিডুংরিয়ার বিলে খেতে আমার ঝুমরের জনম সাধের ঝুমরে প্রাণের ঝুমরে সাধের ঝুমরে কি জাদু আছে নকি মধু আছে গো মনকে মাতাল করে পুরুলিয়ার মেদিনীপুরে সে তো বাঁকুড়ায় আর মেদিনীপুরে সে তো ওদিকে উঠে সাধের ঝুমরে প্রাণের ঝুমরে কি জাদু আছে নকি মধু আছে গো ঝুমরি গানের আগা গোড়া আর কি জানি কি মধু ভরা ঝুমরি গানের আগা গোড়া আর কি জানি কি মধু ভরা গাইলে কি বা শুনলে ঝুমর গাইলে কি বা শুনলে ঝুমর ওদিকে উঠে আমার ওদিকে উঠে সাধের ঝুমরে প্রাণের ঝুমরে কি জাদু আছে নকি মধু আছে গো ঝুমরি দেশের ছত্রমোহন আর ঝুমরে লাই ঝুমরে মন হে ঝুমরি দেশের ছত্রমোহন আর ঝুমরে লাই ঝুমরে মন হে ঝুমর রচিতে সে তো ঝুমর রচিতে সে তো ঝুমরে মগন
সাধের ঝুমরে প্রাণের ঝুমরে সাধের ঝুমরে কি জাদু আছে নকি মধু আছে গো মনকে মাতাল করে নমস্কার। নমস্কার। এতক্ষণ আপনারা যে শিল্পীর আপনারা গান শুনলেন তাকে আশা করি যারা পুরুলিয়ার লোকসংস্কৃতির জগতের যারা সুলুক সন্ধান খোঁজ খবর রাখেন তারা অবশ্যই এনাকে চেনেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই, তবু বলি যিনি হচ্ছেন কিরিটি মাহাতো। নমস্কার। নমস্কার। তো কিরিটি মাহাতো সম্বন্ধে আসলে তার একাধিক পরিচয় রয়েছে। যেমন তিনি একজন ভালো ঝুমুরিয়া শিল্পী, তেমনি আবার তিনি একজন ঝুমুর গবেষকও বটেন, ভাষা গবেষকও বটেন। তার একাধিক গ্রন্থ রয়েছে, একাধিক তার মৌলিক গ্রন্থ রয়েছে এবং আমাদের পুরুলিয়া তথা মানভূমের লোকসংস্কৃতির জগতে তার যে অবদান, সে অবদানের কথা যারা জানেন তারা তো বটেই, এবং যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আজকে তিনি আমাদের মধ্যে এসেছেন। তার মূল্যবান সময়ের অনেকটা আমাদের দেবেন। তো সেই আমাদের জানা শিল্পীর অজানা কথা অনুষ্ঠানে তাকে আমরা আজকে পেয়েছি। আজকে আমরা শুনে নেব তার লোকসংস্কৃতির দুনিয়াতে, আমাদের মানভূম তথা পুরুলিয়ার লোকসংস্কৃতির দুনিয়াতে তিনি তার যে অবদান তথা তার ব্যক্তি পরিচয় কি, তিনি কীভাবে এই লোকসংস্কৃতির জগতে এলেন, সেই সম্বন্ধে আমরা টুকরো টুকরো অনেক ঘটনা আমরা জানব। তো যেমন আমি বললাম যে তার একাধিক গ্রন্থ রয়েছে, একাধিক বই রয়েছে। তো যে গ্রন্থটা আমাদের সাড়া ফেলে দিয়েছিল আমাদের বাংলা সাহিত্যের জগতে, সেটা হচ্ছে তার ঝুমুর ও চর্যাপদ। তো যাদের পড়ার সৌভাগ্য হয়েছে তাদের আলাদা কথা, যারা জানেন না এখনও সেই বইটি পড়েননি তাদের জন্য আমি অনুরোধ করব তাকে দু চার কথা বলার জন্য। এর বইয়ের মধ্যে আপনি কি বলতে চেয়েছেন, আপনার গবেষণার বিষয়? আসলে আমি অত্যন্ত একজন সাধারণ মানুষ এবং আমার পরিচয় একজন সাধারণ ঝুমুর শিল্পী। ঝুমুরের অনুসন্ধান, ঝুমুরকে ভালোবাসে ঝুমুরের ভিতরে আমি ঢুকেছি এবং আমার সারা জীবন পরিক্রমাটাই যেন ঝুমুর। আমি খুব কম বয়স থেকে ঝুমুরের জগতে এসেছি, প্রবেশ আমার। এবং আমি ঠিক স্কুল জীবন থেকেই আমার একটা বিশেষ অনুসন্ধিৎসা ছিল যে এই যে এত সুন্দর ঝুমুর গান, অসাধারণ তার সাহিত্য, তার ভাষার দিক, তার সঙ্গীত হিসাবে যা বোঝায় আর কি, এত সুন্দর অসাধারণ একটা ঝুমুরকে আমরা সমাজের দৃষ্টিতে কেন হেয় করে দেখি, কেন ব্রাত্য করে ঝুমুরকে রাখা হয়েছে, তথাকথিত শিক্ষিত মানুষ কেন ঝুমুর গায় না, এবং আমাদের পাঠ্য বা স্কুল কলেজ স্তরে ঝুমুর কেন স্থান পায় না, রেডিও দূরদর্শন তথা বলতে গেলে মানে সভ্য সমাজে ঝুমুরের কেন স্থান নাই, এটা আমার কাছে একটা বড় জিজ্ঞাসা ছিল। এবং এই জিজ্ঞাসা থেকে, ঝুমুরের প্রতি ভালোবাসা থেকে আমি ঝুমুরের গভীর জগতে আমি এই অনুসন্ধান করি, ঝুমুরকে সংরক্ষণের চেষ্টা করি এবং ঝুমুরের উপর স্বাভাবিকভাবে আমার গবেষণাটা উঠে আসে। এবং তার থেকে আমার মতন একজন সাধারণ মানুষ বলতে গেলে, যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা তথা তার সঙ্গীত জগতের প্রায় কিছুই জানতাম না, সেই অবস্থায় আমি ঝুমুরের সাংগীতিক দিক, তার ইতিহাসের পরিক্রমা, তার ভাষার দিক নিয়ে আমি গভীর অনুসন্ধান করি এবং তাতে আমি আশ্চর্য হয়ে যাই যে বাংলা সাহিত্যের যেটা আদি নিদর্শন চর্যাপদ, মানে যেটা বাংলা ভাষা সাহিত্য সঙ্গীতের উৎসভূমি, যেটাকে বলা হচ্ছে চর্যাপদ, বাংলা গোটা সভ্যতা সংস্কৃতি দাঁড়াইছে চর্যাপদের উপরে। আশ্চর্যের ব্যাপার, আমি লক্ষ্য করি যে চর্যাপদের যেগুলো রাগ সেগুলো সবই আমার ঝুমুরে আছে। চর্যাপদের যেটা ভাষা, তার 90% মিল ঝুমুরের ভাষা কুড়মালির সঙ্গে। এই আশ্চর্য সামঞ্জস্য এবং দিকটা আমাকে খুবই অবাক করে। এবং আরও একটা বিশেষ ঘটনার সূত্রে আমি অবাক হয়ে যাই। একবার বাঘমুন্ডি গেছিলাম এবং সেখানে এক গ্রামের অশিক্ষিত মানুষ, সে গাইছিল, এক তরুবর তিনটি শাখা পঞ্চবুকে পত্র আছে ও লেখা, তিনপুর ছায়া পেপিয়া।
আমি চমকে উঠেছিলাম, দেখলাম কায়া তরুবর পঞ্চমী ডালো, চর্যাপদের যেটা প্রথম লুইপাদ। পদ লুইপাদের, তার সঙ্গে এক তরুবর তিনটি শাখা পঞ্চমুখী। আমার দিনাতাঁতি কোথায় আর চর্যাপদ কোথায়, লুইপাদ কোথায়? হাজার বছরের কি বলবো সময় পরিক্রমা, কি করে সেটা সম্ভব, কি করে এই প্রতিফলন আসছে, কি করে তার উপস্থিতি থাকছে, আমাকে ভীষণভাবে ভাবায়। এই ভাবনা থেকে আমি আস্তে 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 চর্যাপদের সঙ্গে ঝুমুরের সম্পর্কের দিকটা মানে আমি গভীরভাবে ভাবতে থাকি, এবং আমি আমার স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গেই এই কাজটা আমার চলতে থাকে। এবং প্রায় 4-5 বছর আমি এই বিষয়টির উপর গবেষণা করে, বলতে গেলে চিন্তাভাবনা করে আমি একটা বই লিখি। সে বইটা হচ্ছে ঝুমুর ও চর্যাপদ। এবং ঝুমুর ও চর্যাপদ, আচ্ছা, সেরকম আপনার কোনো ঝুমুর, যে ঝুমুরটার সঙ্গে আপনার চর্যাপদের কোনো পদের মানে মিল আছে, এরকম কোনো ঝুমুর এই মুহূর্তে আপনার মনে পড়েছে? অবশ্যই তাহলে একটু যদি আমি চর্যাপদের, হ্যাঁ সেই সূত্রেই বলি, ঝুমুরের কেবল ভাষা নয়, ঝুমুরের সাংগীতিক দিক, যেটা মানে শতবর্ষ পরেও, চর্যাপদ আবিষ্কারের শতবর্ষ পরেও যে চর্যাপদের সুর কী ছিল আজ পর্যন্ত বলা হয় না, বলা যায় না বলতে গেলে। এটা একটা বিশেষ আমাদের খামতি আছে চর্যাপদ গবেষণার, একটা এখন অসম্পূর্ণ দিক। সেটা আমার মনে হয়েছে যে ঝুমুরকে আমি চর্যাপদের এবং ঝুমুরের রাগ যেহেতু এক, সেহেতু আমি লক্ষ্য করে দেখছি যে চর্যাপদকে ঝুমুরের সুরে গাওয়া যায়। কিভাবে গাওয়া যায়, একটা যেমন পদ আমি গাইছি, 10 নম্বর যে চর্যাপদ, নগর বাড়ি হরে ডম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাও সে ব্রহ্ম নাড়িয়া। সরপাত মনে হয়, হ্যাঁ মনে হয় সরপাতের, হ্যাঁ সম্ভবত সরপাত। তো ব্যাপার হচ্ছে এই যে দ্বিপদ বিশিষ্ট ছন্দরীতি আমার ঝুমুর এটা খুব পাওয়া যায়। নগর বাড়ি হরে ডম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাও সে ব্রহ্ম নাড়িয়া, এই যে দ্বিপদ বিশিষ্টতা এবং পদপূরণ, হ্যাঁ অন্তপদপূরণ, যেটা এই বৈশিষ্ট্যটা আমার ঝুমুরে কিন্তু হুবহু আছে। বাঁশে কেরি বাঁশিয়া কতিগুণা তররে ওরে বাঁশি, না আসলে কুলজাতি মোররে, এই যে দ্বিপদ বিশিষ্টতা। তো আমি দেখছি যে এর যে ঝুমুরের যে সুর, সেই সুর কিন্তু গাওয়া যায়। নগর বাড়ি হরে ডম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাও এসো ব্রহ্ম নাড়িয়া, ছই ছই যাও এসো ব্রহ্ম নাড়িয়া। আমার দুর্যোধন দাস লিখছেন তার ঝুমুরে, কত ছলে কথা বলে বাঁকায় আখি ঠারিয়া, বাঁকায় আখি ঠারিয়া, জাতি কুল গৌর চিকন কালিয়া, জাতি কুল গৌর চিকন কালিয়া। গোটা চর্যাপদ সুরে গাওয়া যায়। তো আপনি ঝুমুরের এই যে আপনার বিভিন্ন জায়গাতে ঝুমুর, আপনি বিভিন্ন জায়গা থেকে ঝুমুর সংগ্রহ করেছেন, বিভিন্ন জায়গা থেকে, আমাদের মানভূম, সাবেক মানভূম থেকে শুরু করে আপনি আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অনেক রাজ্য আপনি শুনেছি গেছেন, উড়িষ্যাতে গেছেন, আপনি ঝাড়খণ্ডে গেছেন। তো এই যে বিরাট একটা ঝুমুরের জগৎ, এখান থেকে যে সমস্ত ঝুমুরগুলো লুপ্তপ্রায়, অনেক ঝুমুর আপনার হারিয়ে গেছে, হ্যাঁ, অনেক মনে করুন প্রচলিত ঝুমুর, যে ঝুমুরগুলোকে সংকলন করেন, তো এরকম ঝুমুর সংকলন আপনি করেছেন? ঝুমুর আমার প্রথম কাজটাই ছিল এই যে মুখে মুখে ঝুমুর প্রচলিত বা অবলুপ্তির দিকে যাচ্ছে, একটা মানুষের কাছে প্রচুর ঝুমুর সে জানে, যখন মরছে তখন সেই ঝুমুরগুলো সে নিয়ে মরে যাচ্ছে, মানে এইভাবে ঝুমুরের একটা অবলুপ্তি আমি খুব কাছ থেকে দেখেছি, এবং তাতে আমি খুব ব্যথিত হয়েছিলাম যে এইগুলো মানে কীভাবে রক্ষা করা যায়। এই তাগিদ থেকে আমি পরপর 3টা বই বার করি। একটা হচ্ছে আমার ঝুমুর সমগ্র, যেটাতে প্রায় 150 কবির জীবন কথা আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে তাদের কথা শুনেছি, গান সংগ্রহ করেছি এবং সেই সংকলন করেছি, যেটা হচ্ছে ঝুমুর সমগ্র। এবং এটা বলতে গেলে ভণিতা যুগের ঝুমুর, কিন্তু এর থেকে 1750-এর পূর্বকালটা আমরা আদি যুগ বলি ঝুমুরের, ছুট ঝুমুরের যে কালটা, সেগুলোও আমি সংগ্রহ করেছি, অনেক গান, এবং তার থেকে ঝুমুরি বলে একটা সংকলন করেছি। এবং ঝুমুরের যেটা আদি ভাষা কুড়মালি, তার যে সংগ্রহ গান, সেটা নিয়ে আমি রিঝামাটা বলে একটা করেছি। এটা আমার ঝুমুরকে সংরক্ষিত করার, বাঁচানোর একটা তাগিদ থেকে আমার ব্যক্তিগত প্রচেষ্টা। তো আমি লক্ষ্য করেছি যেটা বললেন যে ঝুমুরের
এই প্রসঙ্গে ঝুমুরের সামান্য একটু ইতিহাস বলা বা তার অতীত কথা বলা দরকার, যেটা হচ্ছে যে আপনি বললেন যে ঝুমুরকে ঝাড়খণ্ডে, আপনি বেঙ্গলে, আপনি উড়িষ্যার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। মানে একটা লোকসঙ্গীত যে এত বিস্তৃত ক্ষেত্র জুড়ে প্রচলিত থাকতে পারে এটা আমরা ভাবতে পারি না। আমরা বলি বীরভূমের বাউল, আমরা বলি উত্তরবঙ্গের ভাওয়াইয়া বা বাংলাদেশের অমুক, মানে লোকসঙ্গীতের সঙ্গে একটা ভৌগোলিক অঞ্চল, সীমায়িত ভৌগোলিক অঞ্চল আমাদের কনসেপ্টে আছে এবং তার একটা পরিসীমা বা একটা গণ্ডি বাঁধি আমরা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঝুমুর এতই একটা বিস্তৃত জিনিস, এতই এর প্রাচীনত্ব এবং এর পরিসর এত বিস্তৃত যে আমরা সুদূর মধ্য ভারত বা ছত্তিশগড় বা তারও পশ্চিম প্রান্ত থেকে মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা, ঝাড়খণ্ড তো বটেই, বাংলার পশ্চিম সীমান্ত বাংলা তো বটেই, মালদহ, বাংলাদেশ, আসাম পর্যন্ত ঝুমুরের পরিসর। এত পরিসরের কোনো লোকসঙ্গীত ভারতবর্ষে নেই। আর আরেকটা জিনিস যে ঝুমুরের মধ্যে যে বিরাট বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এইটাই তার মূল কারণ। আমরা আসামের ঝুমুর বলুন কিংবা আমাদের বিহারের ঝুমুর, বিহারও ঝুমুর চলে অবশ্যই, বিহারে চলে, ছত্তিশগড়ে চলে, আমাদের পুরুলিয়াতে ঝুমুর। আমার পুরুলিয়াতেই ঝুমুরের যে ভ্যারাইটি, পুরুলিয়াতে বিভিন্ন সুর, বিভিন্ন তার ভাষাগত তফাৎ আছে। আমরা যেমন আমরা মুন্ডারি ঝুমুর পাচ্ছি, যেমন সাঁওতালি ঝুমুর পাচ্ছি, তেমনি আবার বাংলা ঝুমুর পাচ্ছি, উড়িয়া ঝুমুর পাচ্ছি। তো এই যে একটা বিরাট ঝুমুরের একটা বিরাট জগৎ, এইটা আপনি তো এই জন্য আমরা এই দেশটাকে ঝুমুর দেশ বলছি। ঝুমুর দেশ মানে কোনো লোকসঙ্গীত বা সঙ্গীতের নামে কোনো একটা ভূখণ্ড পরিচিত হতে পারে, এটা ধারণার বাইরে জিনিস। কিন্তু ঝুমুর এতই একটা ব্যাপক পরিধির সঙ্গীত, মানে জনপদ এবং জনজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি কোনো লোকসঙ্গীত থাকে সেটা হচ্ছে ঝুমুর। এবং এই বিশাল ক্ষেত্রে, ভৌগোলিক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওর আঞ্চলিক রূপ বা ঘরানা আমরা লক্ষ্য করি। যেমন এই যে পাতকুমের ঝুমুর, নাগপুরিয়া ঝুমুর, আমরা ঝাড়গাঁই ঝুমুর শুনতে পাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানা আছে এবং ঝুমুরের নিজস্ব একটা রূপ বা স্টাইল, আঙ্গিক তৈরি হয়ে গেছে। এটা স্বাভাবিক, এর ক্ষেত্র পরিসরটা এর মূল কারণ। এবং এটা প্রাচীন সঙ্গীত, এর ওই তো বললাম ইতিহাসের পরিক্রমা যে কত প্রাচীন, আজ পর্যন্ত গবেষকরা আমাদের কোনো ধারণা নাই এই বিষয়টাতে। আপনি সিধু কানু বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করছেন ঝুমুর বিষয়ে, তো নতুন প্রজন্ম আমাদের লোকসংস্কৃতির প্রতি তাদের টানটা আপনি কি মনে করছেন, আগের মতোই আছে নাকি সেই টানটা খানিকটা কমে গেছে? অপসংস্কৃতির মানে বেনজল ঢোকার ফলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, পুরুলিয়া তথা মানভূম, যেটা পুরুলিয়া মানভূম বললে ভুল, ওটা বিস্তৃত পরিসরে ঝুমুরের ক্ষেত্র, তো আমাদের এই লোকসংস্কৃতি, লোকগান এর প্রতি কেমন নতুন প্রজন্মের মধ্যে আপনি কেমন তাদের টান, কেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেন? আমি তো ঝুমুরের সঙ্গে প্রায় 45 বছর জড়িত, ফলে ঝুমুরের একটা প্রাচীন পর্ব না হলে অন্ততপক্ষে একটা দীর্ঘ সময়ের আমি এর উঠাপড়ার ইতিহাসটা আমি পর্যবেক্ষণ করেছি বলতে গেলে। তো আমরা 60-70 দশকে দেখেছি যে ঝুমুর গাওয়ার কোনো শিল্পী ছিল না। ঝুমুর এমনভাবে কোণঠাসা হয়েছিল, এই পুরো সংস্কৃতি ঝুমুর এবং নাচনি এবং পাতা বা এর যে জগৎটা একদম কোণঠাসা হয়েছিল এবং খুঁজলে নাচনি পাওয়া যেত না। তেমন কোনো উচ্চস্তরের ঝুমুর শিল্পীকে আমরা তখন পাইতাম না। মানে ঝুমুর গাওয়াটা ছিল একটা কি বলা যায়, অশ্লীলতার দায়, একটা মানে এটা যেন বাগাল মরিচ বা অশিক্ষিত জনদের বিষয়। এটা শিক্ষিত সমাজ, নাগরিক সমাজ তো বহুত দূরের কথা। এই মানে একটা অন্ধকার যুগ পার হয়ে গেছে ঝুমুরের। তার পরবর্তীকালে আমরা দেখেছি আমাদের এটা ছিল, আমরা তখন থেকে ঝুমুরের আন্দোলন শুরু করি। সেই আন্দোলনে অনেক বিশিষ্ট মানুষ, বিশেষ করে সুনীল মাহাতো, কীর্তিবাস কর্মকার, হাজারি প্রসাদ রাজওয়ার, আমির সঙ্গে ছিলাম, আরও বহু মানুষ ছিলেন অবশ্যই। আমরা একটা দীর্ঘদিন এই সচেতনতার কাজটা, আন্দোলনের কাজটা করেছি। ঝুমুর লেখা থেকে ঝুমুরের সুর দেওয়া, ঝুমুরকে প্রচার করা। আমরাকে হাসিয়েছি অনেকে যারা শিক্ষিত ছাড়া। এখন তো আপনার বিশ্ববিদ্যালয় স্তরেও পড়াশোনা হচ্ছে। এখন সেইটাই আমি বলতে চলেছি যে আজ আমরা সেই অন্ধকার জায়গা থেকে আজকের দিনে আমরাই দেখলাম নতুন সূর্যের উদয় বলতে গেলে। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঝুমুর আজ পাঠ্যক্রমে উপস্থিত, ঝুমুরকে আজ পড়ানো হচ্ছে, শেখানোর ব্যবস্থা হয়েছে। মানে একটা অন্য যুগে আমরা পৌঁছেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্নটা যেটা যে এই নতুন প্রজন্ম
এখনকার মানুষ, এখনকার ছেলেরা এটাকে কিভাবে নিচ্ছে বা কিভাবে দেখছে, এটা একটা বড় বিষয়। কিন্তু আমরা ঝুমুরকে জন্ম থেকে দেখেছি, আমাদের অনুভূতি আলাদা, এদের অনুভূতিতে কি ধরা পড়ে। কারণ শিক্ষা দীক্ষা, স্বাধীনতার পরবর্তীকালে টোটাল সাংস্কৃতিক পরিবেশ, বহিরাগত সংস্কৃতির আগ্রাসন বলুন, চাপ বলুন, মিডিয়া বলুন, একটা অদ্ভুত পরিস্থিতি, সাংস্কৃতিক বা চেতনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আধুনিক প্রজন্ম আমাদের প্রাচীন এই সঙ্গীত ধারা বা লোকসঙ্গীতকে, আমাদের ঐতিহ্যকে কতটা নিচ্ছে, এটা একটা ভাবনার বিষয়। এই ঠিক পরীক্ষামূলকভাবে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা শুরু হয়েছে, এবং তাতে আমি সিধু কানুর সাথে জড়িত থাকার সুবাদে আমি লক্ষ্য করে দেখছি যে আমরা প্রথম যখন এখানে শুরু হয় তখন ভালো অ্যাডমিশন নিয়েছে। মানে এর মধ্যে ঝুমুরের তো একটা চেতনার জায়গা তৈরি হয়ে গেছে বলতে গেলে। ঝুমুরকে মানে ঝুমুরদের শিল্পীদের সরকারি স্বীকৃতি, ফলে একটা বিশেষ ধাপ এটা একটা ছিল, অস্বীকার করার নয়। তার কিছুদিন আগে আমরা দেখেছি শলাপত মাহাতোকে লালন পুরস্কার দেওয়া হয়েছে, আমাদের মিহিরলাল সিং দেউতকে দেওয়া হয়েছে, সিন্ধুবালা লালন পুরস্কার পাইছেন। মানে ঝুমুর জগৎটা সম্মানিত হয়েছে বিভিন্ন দিক থেকে, প্রতিষ্ঠা পোস্তুবালা পাইছেন, ফলে নাচিনীরা সম্মানিত হয়েছে, আরও অনেকে পরবর্তীকালে পাইছেন। এইভাবে আস্তে আস্তে ঝুমুরের যেটা ব্রাত্য মানে বলতে গেলে ছাপ ছিল, সেটা কিন্তু অনেকটাই কাটেছে। এবং নাগরিক সমাজ, বিশেষ করে কলকাতার সমাজ তো আবার লোকসঙ্গীতের জগৎ ঝুমুরকে নিয়ে পাগল এখন। এবং আমাদেরই বলতে গেলে, আমি সুনীলদা প্রথম যখন আসি, তিনি প্রথম গানটা লিখেছিলেন পিনারে পলাশের বন, সে গানটা তো আজ দেশ থেকে বিদেশে পৌঁছে গেছে, মানে এত পপুলার। এবং যেখানে লোকসঙ্গীত শিল্পী পরিবেশন করে সেখানে ঝুমুর পরিবেশিত হয়, মানে আজ সে জায়গা। কিন্তু মানে এই যে মনে করুন সুনীলবাবু যে কথাটা বললেন, যে গানটা, সে গানটার মধ্যেও এখন দেখছি শিল্পীরা খানিকটা বিকৃতভাবে, এইটা একটা ব্যাপার আছে। আমাদের ঝুমুর একটা লোকসঙ্গীত, মানে এটারও একটা সাধনার প্রয়োজন আছে। মানে প্রশ্ন হচ্ছে, লোকসংস্কৃতি মানে এটাকে আমরা হেলনা ফেলনা যেমন তেমন ভাবে তাকে পরিবেশন করাটাও বোধহয় উচিত নয়। না, উচিত তো নয়। তার একটা সাংস্কৃতিক তো ঐতিহ্য আছে, ঐতিহ্য সেটা, এবং তার বেসিক একটা ভাবনা, সুর, কথা বা সাংস্কৃতিক চেতনা, তার ভাব, আবেগ, সবটার উচ্চারণ বৈশিষ্ট্য যেটা সঙ্গীতের থাকা উচিত, সেটা ঝুমুরের নিজস্বতা আছে। এবং যদি না করে কেউ, সেটা ঝুমুর থাকবে না। এবং সেটা হচ্ছে, কলকাতার অনেক বিখ্যাত শিল্পী ঝুমুর গাইছেন, কিন্তু প্রকৃত ঝুমুর গাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। এখন আমাদের পুরুলিয়াতে এই যে মনে করুন, এখন ইউটিউবে যে সমস্ত গানগুলো এখন আমরা প্রতিনিয়ত আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা দেখছে, সেই জায়গাতে যেটা পুরুলিয়ার গান বলে এখন যেটা আমাদের সচরাচর সবাই যাকে চিহ্নিত করছে, তো সেই জায়গাতে আপনার কী মনে হয় যে আমাদের এই লোকসংস্কৃতির কি ক্ষতি হয়ে যাচ্ছে? অবশ্যই, অবশ্যই। আমার পুরুলিয়ার গান যদি কিছু থাকে, সেটা ঝুমুর। মানে পুরুলিয়ার গান, পুরুলিয়ার যদি সুরের গঙ্গাটাই তো ঝুমুর। আরও বিভিন্ন সঙ্গীতের ধারা উপধারা আমাদের এখানে আছে, ঠিক, তারা সম্মানীয়, তারা বিশেষ, তারাকে আমি কোনোভাবে খাটো করবো না, কিন্তু যেটা মূল স্রোত সেটা ঝুমুর। আজকে যেগুলো মানভূমের গান, পুরুলিয়ার গান বলে তার ভাষাগত বিকৃতি থাকছে, বিষয়গত বিকৃতি মানে কি একটা অন্য চেতনা, অন্য অনুভব থেকে এগুলো সৃষ্টি হচ্ছে। এবং এগুলো পরিবেশনার মধ্যে ঝুমুরের স্থান নাই, এর সুরগত এবং তার বাদ্যযন্ত্রে তাল বৈশিষ্ট্যে কোথাও ঝুমুরের উপস্থিতি নাই। সুতরাং এটাকে পুরুলিয়ার গান বলে তারা আলাদাভাবে চিহ্নিত করা বা সীমায়িত করা করতে পারে তারা, কিন্তু এটা ঝুমুর নয়। এবং আমার বিশ্বাস ঝুমুরের ক্ষতি করছে, অবশ্যই ঝুমুরের কিছুটা ক্ষতি করছে। কিন্তু একটা জিনিস বলি, ঝুমুর আমার মনে হয় ভারতবর্ষে এত প্রাচীন সঙ্গীত আর বোধহয় নাই ঝুমুর যতটা। ঝুমুরের একটা নিজস্ব অসাধারণ নিজস্ব বৈশিষ্ট্য এবং নিজস্ব স্বরূপ আছে, যেটা কিন্তু হাজার হাজার বছর ধরে আজ প্রবাহিত। ফলে ঝুমুরের যেটা ট্রেডিশনাল রূপ, এর যে দরবারি আঙ্গিক বা তার যা বৈশিষ্ট্য, এ অদ্ভুত ব্যাপার যে এর স্বাদ, এর রস, এর একটা নিজস্ব যে রূপটা, এর আমার মনে হয় না যে এটার খুব একটা বেশি এরা ক্ষতি করে দিতে পারবে। আমার বিশ্বাস এই ধারাটাকে এরা অবলুপ্ত করতে পারবে না, কারণ ঝুমুরের নিজস্ব একটা নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব সম্পদ আছে সুর সঙ্গীতগত, সেটাকে খাটো করার কোনো উপায় নেই। কারণ আমি লক্ষ্য করে দেখেছি, আমরা কখনো ওইসব গান গাই না, পুরুলিয়া মানভূম বলে যেসব সুরের বিকৃতি করে গাওয়া হচ্ছে। কারণ কি, আমি লক্ষ্য করে দেখছি ফুলল ফুলল রুটিয়া থেকে অনেক আমি এই পর্যায়ের গান শুনলাম, যারা 6 মাস বা বছর দিনের পর কিন্তু টিকে না বা আমরা শুনতে পাই না। সুতরাং এই যে একটা প্রবাহ এসেছে, এটা যে সমুদ্রে মিশবে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার আগে এটা অবলুপ্ত হবে। এবং আমাদের যেটা ঝুমুর,
এই ঝুমরে কিন্তু মানে বেশি কোনো ক্ষতি এরা করতে পারবে না। আমার তো মনে হয় আরও এটা একটা বিশেষ টেস্ট হয়ে যাচ্ছে যে আমাদের প্রাণশক্তি কতটা, এটাও পরীক্ষার একটা ব্যাপার আছে। এবং আমি লক্ষ্য করে দেখছি বিভিন্ন জায়গাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়, সেখানে আমি ঝুমর বলতে আমি আমার ঝুমরের মূল ট্রেডিশন বেঁধে রেখে আমি গাহি না। আমি কতটা শিল্পী সেটা অন্য জিনিস, কিন্তু আমি যেটুকু আমার ক্ষমতা আমি ঝুমরের প্রকৃত রূপটা রাখার চেষ্টা করি। এবং তাতে সুধীজন সঙ্গীত বিশারদ, সঙ্গীত শিল্পী, কলা বিশেষজ্ঞ মানুষগণ ঝুমুরকে অসাধারণভাবে নেন। আচ্ছা, ঝুমুর সম্বন্ধে এতক্ষণ আমরা শুনলাম, তো শুধু ঝুমুর বললে বোধহয় পুরুলিয়ার লোক সংস্কৃতির সব কিছু বলা হয় না। ঝুমুর ছাড়াও পুরুলিয়াতে যেমন অহিরা আছে বা আরও আমাদের ভাদু আছে, তো সেই প্রসঙ্গে আপনি কতটা কি কাজ করেছেন? আমার মূল কাজ মূলত ঝুমুর, তবে ঝুমুর তো এই পুরুলিয়া আমাদের কুরমালি তথা মানভূম পুরুলিয়ার সংস্কৃতির মূল অঙ্গ। তো এই ঝুমুরকে জানতে যায়, ঝুমুরকে শিখতে যায়, ঝুমুরকে অনুসন্ধান করতে যায়, প্রায় সমস্ত সঙ্গীত সম্বন্ধেই লোকসংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র আমাকে পৌঁছাতে হয়েছে। তার সমীক্ষা, অনুসন্ধান, গবেষণা, চর্চা প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। এবং এটাও আমার মধ্যে ভাবনা ছিল যে আজ আমি যে মূল স্রোতটা দেখছি, তাইলে এই সুরগুলা কি তার উপশাখা কিংবা শাখা, মানে উপনদী কি শাখা নদী, এটা আমার মধ্যে একটা ভাবনা ছিল। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি হ্যাঁ, ঝুমুর কিন্তু মানে মূল স্রোত এবং অনেক সুর, যেমন চৈতালি সুর, আষাঢ়িয়া সুর, যাওয়া সঙ্গীতের সুর, বহু সুরের উপস্থিতি আমরা ঝুমুরে খুঁজে পাই। কিন্তু আবার এমন কিছু মৌলিক সঙ্গীত ধারা আছে এখানে, যেমন অহিরা, যেমন টুসু, ভাদু, যেমন বিহা গীত, যেমন চাঁচর গীত, আমার উধোয়া গীত, যেমন ঢপ বা ঘেরা গীত, এরকম অজস্র ডহরোয়া গীত, অজস্র এখানে লোকসঙ্গীতের সাদা ঢুয়া গান, এরকম ধারা আছে যেগুলোর নিজস্ব কিন্তু বৈশিষ্ট্য আছে। এখন তো মোটামুটি আপনার মানে আমাদের একটা সময় ছিল যে এই যে বিবাহের সময় গ্রামে গ্রামে বিহা গীত গাইতো সবাই, হ্যাঁ। তো সেই দিন আমরা এখন অনেকটা পেছনে ফেলে এসেছি, এখনও কোথাও কোথাও গাইছে। তো এই প্রসঙ্গে যদি আপনি একটা বিহা গীত গান তাহলে আমাদের ভালো লাগবে। আমি মানে ব্যাপার হচ্ছে যে বিহা গীত আমি খুব একটা মানে অন্যান্য সঙ্গীতগুলো আমি খুব কমেই গাহি না বলতে গেলে। তো যাই হোক, বিহা গীত সম্বন্ধে আপনি তবে বলি আমাদের এইখানকার তো সেই প্রবাদটাই বোধহয় স্মরণ হয় যে আমাদের এখানকার মানুষ চললেই নাচ, বললেই গান, এটা প্রবাদ আছে। সেটা আমাদের এখানে মানে আমি শুনেছি সমস্ত অনুষ্ঠানে বিহা গীতের মধ্যে মানে তার যে ভাব এবং ভাবনার মধ্যে তার মধ্যে এত বেশি আন্তরিকতা থাকে, এত বেশি তার মধ্যে গভীরতা খুঁজে পাওয়া যায়, সত্যি সেটা আমাদের মর্মকে স্পর্শ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এবং এটাও তো আমাদের লোক সংস্কৃতির একটা দিক। অবশ্যই। তো যদিও কালক্রমে দিন দিন আমাদের সেই বিহা গীতগুলো ধীরে ধীরে অবলুপ্তির পথে, কিন্তু আমার মনে হয় এই নিয়ে আরও কাজ করা দরকার আছে। কাজ তো বটেই, আমরাকে উচিত, এখনও তো সঙ্গীত বিহা গীত তো ক্ষতিগ্রস্ত হয় না, বিলুপ্ত হয় না, অন্ততপক্ষে আমরাকে চেষ্টা করতে হবে সেটাকে ফিরে আনার। কারণ একটা বিহা ঘরে বিহা গীত না থাকলে সে বিহাঘরটার কোনো মর্যাদাও থাকে না, তার প্রাণ থাকে না। এবং আমাদের কুর্মীদের ছিল আমাদের 16 সৌগুণে বিহা, মানে 16টা কম করে 16টা সৌগুণ বা নেগ শুভ যোগ নিয়ে বিবাহ অনুষ্ঠিত হয়। এবং তার প্রতিটা নেগে আমাদের গীত ছিল, তার সুর বৈচিত্র্য ছিল আলাদা, তার তাল বৈচিত্র্য ছিল আলাদা। এটা একটা অদ্ভুত জিনিস, মানে এটাও একটা সঙ্গীতের এত বৈচিত্র্য থাকতে পারে, সেটা তো আমাদের পূর্বপুরুষের একটা সৃষ্টি। তাদের অসামান্য সাংস্কৃতিক সম্পদ বা ক্ষমতা ছিল বলেই তো তারা সৃষ্টি করেছে। আমরা কিন্তু দুর্ভাগ্য, আমরা যারা শিক্ষিত জন, সচেতন বলে নিজেরাকে মনে করছি, আমরা কিন্তু ঠিক সচেতনতার সঙ্গে জিনিসটা দেখছি না। তাইলে আমাদের মানে অন্ততপক্ষে উদ্যোগ থাকতো সেগুলোকে সংরক্ষিত করা, সেই সুরগুলোকে, সেই তালগুলোকে। তাইলে হয়তো কি আমাদের ভারতীয় সঙ্গীতের একটা বিরাট সম্পদ আজ বিলুপ্ত হতে চলেছে। আর অহিরা গীত সম্পর্ক একই জিনিস বলা যায়, অহিরা গীতও বৈচিত্র্য আছে, তবে কম আছে। বিহা গীতে কিন্তু অনেক বেশি আছে বৈচিত্র্য আছে। তবে গীতের যেটা ভান্ডার, এর ভাষার যে ভান্ডার, সেটা তো আমরা উপেক্ষা করতে পারি না। এই তো কথা। হ্যাঁ,
বাকি যেমন ভাদু আছে, হ্যাঁ, ভাদুগীত আছে। ভাদুগীতটা আমাদের এটা অনেকটা আঞ্চলিক গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ দেখি, অনেকটাই কাশীপুর কেন্দ্রিক। কিন্তু বিহাগীত বা অহিরা গীত, টুসুগীত অনেক ব্যাপক পরিসর। টুসুগীত যেমন মনে করুন আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে যে উন্মাদনা ছিল এখনো অনেকটা আছে, তবে কালক্রমে টুসু গীত এখনকার নতুন ছেলেমেয়েরা আর গাইছে না, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তা অবশ্যই। তো আমি একটা টুসুগীত গাই, একটা টুসুগীত গান। ঠিক। হাই রে আমার সাধের টুসুধন, টুকু চুম খালে জুড়ায় জীবন, টুকু চুম খালে জুড়ায় জীবন। হাই রে আমার সাধের টুসুধন, একটি আমার সাধের টুসু কুলি তলে বই খেলে না, একটি আমার সাধের টুসু কুলি তলে বই খেলে না। কোন বিড়ালি ধুলা দিল গায়ের বরণ ফিরে নাই, গায়ের বরণ ফিরে নাই। হাই রে আমার সাধের টুসুধন, এক ও মিলনী হাতে লেলো চিরুনি, ও মিলনী হাতে লেলো চিরুনি। আমার টুসু সাধের মাথা বাঁধে দিল এখনি, হলো বাঁধে দিল এখনি। হাই রে আমার সাধের টুসুধন, একটি আমার সাধের টুসু মান বাজারে শ্বশুর ঘর, একটি আমার সাধের টুসু মান বাজারে শ্বশুর ঘর। বাঁধের ঘাটে কলসি রাখে পালায়ালো বাপের ঘর গো, পালায়ালো বাপের ঘর। হাই রে আমার সাধের টুসুধন, পালায়ালি ভালোই কলি আর তো যাতে দিব না, পালায়ালি ভালোই কলি আর তো যাতে দিব না। কোমর বাঁধে লিয়াই লাগব জামাই বেহাই মানিব না। হাই রে আমার সাধের টুসুধন। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। তো এইভাবে আমাদের জনজীবন যেভাবে আমাদের লোকসঙ্গীতে ফুটে উঠছে, এ যতই বলি এর ভাষা, এর ভাব, এর ভাবনা আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের মনকে ছুঁয়ে যায়। আমরা আমাদের যে চিরাচরিত আমাদের যে লোকসঙ্গীত, এটা বোধহয় আমাদের রক্তের মধ্যে মিশে আছে। সেই কারণে আমাদের নতুন প্রজন্ম যদি এটা একটু চেষ্টা করে তাহলে তাদের এটা শিখতে খুব বেশি আশা করি সময় লাগবে না। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো মানুষকে শিল্পকে জানতে গেলে শিল্পীকেও জানতে হয়। তো আমরা খানিকটা তার ব্যক্তি পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার ব্যক্তি জীবনটাও জানা দরকার, কেননা মানুষের যে প্রতিভা, মানুষের যে অবদান, মানুষের যা কাজ, সেটা তার ব্যক্তি জীবন থেকে, অভিজ্ঞতা থেকেই তো সেটা ফুটে ওঠে। তো আপনি এই ঝুমুরের জগতে আপনি এতক্ষণ যা করেছেন, যা করছেন, সেটা অবশ্যই প্রশংসার বিষয়। এবার একটু আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমরা জিজ্ঞাসা করব। তো আপনি মানে জন্ম আপনার?
আমি খুবই একটা সাধারণ পরিবার, কৃষি পরিবারে আমার জন্ম। পাড়া থানার রামকৃষ্ণপুর গ্রাম। আমার জন্ম 1959 খ্রিস্টাব্দ সালে। আর আমি সাধারণভাবে গ্রামে জন্ম হওয়ার ফলে বা অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম হওয়ার ফলে আমার গ্রামের স্কুল থেকে পাশের হাই স্কুল এবং তার থেকে পড়াশোনা যেটা আমি ওখানে আমি মালথোড় থেকে নড়িয়া হাই স্কুলে আমি স্কুল ফাইনাল পাস করি। সেখান থেকে আমি জেকে কলেজ আসি। জেকে কলেজের পর আমি রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে কুড়মালি ভাষায় গ্রাজুয়েশন করে আমি রাঁচি বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষাতে আমি মাস্টার্স করেছি। এইটা আমার, এবং এই কুড়মালি করার সুবাদে সেই সময় 80 দশকের শুরুতেই বলতে গেলে কুর্মী জাতি সত্তার আন্দোলন এবং কুড়মালি ভাষা সংস্কৃতির আন্দোলনের একটা ব্যাপক হামদমি শুরু হয়, একটা আবেগ, একটা গণ আন্দোলন শুরু হয়। এই সময়টা আমার সেই আন্দোলন আমার জীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করে। এবং আমি ঠিক 80 দশকের আগেই অবশ্য আমি ঝুমুর সম্বন্ধে আগ্রহী ছিলাম। মানে আমার পাশাপাশি পরিবেশ থেকে আমি ঝুমুরের জগতে ঢুকেই পড়েছিলাম। কিন্তু সেই 80 দশকের পর থেকে আমার জীবনে ঝুমুর মানে বলতে গেলে সংস্কৃতি চর্চা, ঝুমুর চর্চা, একটা নতুন আবেগ আসে, একটা নতুন প্রবাহ আসে। এবং আমি এবং সুনীল মাহাতো ঝুমুর রচনা, ঝুমুর গান গাওয়া, বিভিন্ন জায়গায় পরিবেশন করা, এটা আমাদের একটা নেশার মধ্যে পড়ে গেছিলো। এবং আমি বলতে গেলে আর কোনো কর্মজীবনে আর অন্য কোনো লাইনে না পৌঁছে পুরোপুরি আমি ঝুমুর চর্চা, ঝুমুর গবেষণা। আপনি যে সময় পড়াশোনা করেছেন, আপনি চাইলে ভালো জায়গাতে আপনি চাকরিও করতে পারেন, প্রায় সেটা হয়েও ছিল। আবার জামশেদপুরে একটা ব্যাপারও ঘটে গেছিল, ডাক্তার বিদ্যাভূষণ বাবু সেখানে অবদান ছিল। তো মানে কি বলবো, এটা আমার হয়তো ভাগ্যে এরকম এই ব্যাপারটা ছিল। আমার ঠিক কোনো আপনি যদি চাকরি করতেন, হ্যাঁ, তাহলে এই জগতে তো ব্যক্তি জীবনে হয়তো আর্থিক প্রতিষ্ঠাটা ছিল, কিন্তু আমি জীবনে আজকে সম্মান এবং যা প্রতিষ্ঠা পেয়েছি, এটা আমার এত পরিচিতি, বিরাট পরিচিতি। মানে আমার আরো একটা ঐতিহাসিক, মানে আমার লোক সংস্কৃতির জগতে আপনার যা কাজ, এইটা হয়তো বাংলার লোক সংস্কৃতি করা সম্ভব ছিল। লোক সংস্কৃতি এটা বঞ্চিত থেকে যেত যদি আপনি ওই ব্যক্তি জীবনের উপর যদি আপনি বিষয়টা শুধু ইয়ে করে থাকতেন। তো আজকে মানে এই সমস্ত ঝুমুর দেশেই বলতে গেলে বহু একটা বিরাট অঞ্চল যদি মানুষ আমাকে জানে, আমিও সে অঞ্চলে গেছি। কিন্তু আমার জীবনে ঐতিহাসিক যেটা একটা বিশেষ ঘটনা, সেটা বোধহয় বলা উচিত। আমার ঝুমুর চর্যাপদ গবেষণা গ্রন্থ বার হওয়ার পর এটা গোটা বাংলা বিদ্যুৎ মহলে আমি সেভাবে পৌঁছাতে না পারলেও একটা সত্য জিনিসের তো প্রভাব থাকেই, একটা ব্যাপক কিন্তু মানে আলোচনা বা এই নিয়ে একটা চর্চা শুরু হয়। এবং আমার সৌভাগ্যের বিষয় যে চর্যাপদের 100 বর্ষ পূর্তি, হরপ্রসাদ শাস্ত্রীর যে 1000 বছরের বৌদ্ধ গান দোহা যে গ্রন্থটা যেটা উনি আবিষ্কার করেছিলেন, সেইটার 100বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছিল এশিয়াটিক সোসাইটি। আমি উপস্থিত, মানে আমি বক্তা হিসেবে ছিলাম, সুযোগ ছিল আমার। এটা আমার জীবনের এটা ছিল আন্তর্জাতিক একটা সম্মেলন। সেখানে 4 জন বক্তা ছিল, তার মধ্যে আমি কনিষ্ঠতমও বলা যায় এবং আমি একজন ছিলাম। এটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি, যেখানে আমি প্রায় 300 পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা বাংলা পড়ান, বিদ্বজ্জন, পণ্ডিতজন, তাদের সামনে আমার কথা বলার সুযোগ আমার হয়েছিল। এবং আমার যে 4 জন বক্তা ছিলাম, তাতে আমি সবথেকে বেশি সময় নিয়েছিলাম বা বেশি বক্তা মানুষ শুনেছিল আমার কথা। এবং তারা বিষয়টার মৌলিক ভাবনা, মৌলিক দিক এবং আমার গবেষণার এই নতুন তাৎপর্য, মানে তারা অবাক হয়ে গেছিলো বলতে গেলে। এবং এইটা আমার জীবনে একটা নতুন দিক খুলে গেছে। এবং তারপর আমি কলকাতা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বহু কলেজে মানে ঝুমুরের বিষয়ে আলোচনার বলার সুযোগ পায় বা তারা আগ্রহী। এই সামনেই যেমন মঙ্গলকোট কলেজে বর্তমানে ওরা ডাকিয়েছে শনিবারে, মানে এরকম তারা বাংলা গানের সঙ্গে, বাংলা সঙ্গীতের সঙ্গে ঝুমুর গানের সম্পর্কে কি, ঝুমুর গানের যে এত বড় একটা দিক আছে, সেটা কিন্তু বিদ্যুৎ সমাজ বলতে গেলে জানতো না। এইটা আমি কিছুটা অন্ততপক্ষে তারাকে জানাতে পারিছি, আমার বার্তা পৌঁছাতে পারিছি। এটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আমি আর অন্য অপূর্ণতাকে কোনোভাবে দেখি না। এখন আপনি যে নতুন যারা এই গবেষণা করছে আর কি, যারা করতে চাইছে বা করছে আমাদের লোকসংস্কৃতি নিয়ে, বিশেষত মানভূম পুরুলিয়ার লোকসংস্কৃতি, ঝুমুর বলুন, তাছাড়া টুসু বলুন, ভাদু বলুন, ওহিরা বলুন, তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন? এখানে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এখানে বিশেষ করে পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় হয়েছে,
আবার আমাদের ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তো বটে, এটা আমাদের আঞ্চলিক ক্ষেত্রে ঝুমুর দেশের মধ্যে পড়ে। এই বিশ্ববিদ্যালয় তো বটেই, রবীন্দ্রভারতী, শান্তিনিকেতন এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী বা গবেষিকা এখন ঝুমুর নিয়ে কিন্তু এবং আমাদের এই লোকসংস্কৃতি নিয়ে তারা গবেষণার কাজ করছেন, পিএইচডি বা ডিলিটের কাজও হচ্ছে। এবং তাতে বহু ছাত্রছাত্রী আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সৌভাগ্য হয় তারাকে আমাদের কথা শোনানোর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন যারা গবেষণা করছে, এটা আমি প্রায় মানে 100% ক্ষেত্রেই দেখছি তারা কেউ কিন্তু ক্ষেত্র গবেষণা করতে চায় না। এটা একটা বিরাট মানে নেগেটিভ দিক আছে। তারা গ্রামে গঞ্জে পৌঁছাতেই চায় না। এখানে আলে হয়তো আমাকে টাউনে ডেকে নেবে, কিংবা আমি গবেষণা করেছি ঝুমুরের অনেক কিছু জানি, তাহলে আমাকে আমার সামনে বসে তারা 2-4 কথা রেকর্ডিং করলো, শুনলো, বা যা বললাম বা আমার বইগুলো নিয়ে তারা যা বুঝলো সেটাই তারা সাবমিট করে দিচ্ছে। এটা একটা বিরাট অপূর্ণতার দিক। কারণ আমরা ঝুমুরটা এত বড় একটা জিনিস যে আমি কতটুকু জানি এই নিয়ে বলতে লজ্জা হয়। আমি নিজেই বেশি কিছু জানি না। সেক্ষেত্রে আমাকে একটা অথরিটি পার্সন ধরে তারা যদি গবেষণাটাকে শেষ করে, তাহলে এর থেকে দুর্ভাগ্য কিছু। আমি তারাকে বারবার বলি যে আমি যা বলছি সেটা কিচ্ছু নয়, গোটা জিনিসটাই মাঠে ঘাটে মানুষের কাছে আছে, তোমরা সেখানে পৌঁছাও। কিন্তু এই কথা কেউ কিন্তু ঠিক নেয় না। মানে সবাই কোনো রকমের ডিগ্রিটা প্রাপ্তি তাদের কাছে মূল লক্ষ্য বলে আমার মনে হচ্ছে এখন যারা গবেষণা করছে। মানে সিরিয়াস গবেষক আমি সেভাবে দেখছি না। আচ্ছা, এখন আপনার যে আমাদের যেটা শিল্পী আছে, এখন আপনার শিল্পী বলতে এখন কাদের, এখন আমাদের লোকসঙ্গীতে ঝুমুর বলুন কিংবা ঝুমুরটা মুখ্যত, তো কেমন শিল্পীদের কেমন আগ্রহ লক্ষ্য করছে? হ্যাঁ, এটা একটা বড় দিক। মানে যেটা প্রশ্ন ছিল যে আধুনিক প্রজন্ম, ঠিক আছে, আধুনিক প্রজন্মেরও কিছু ছেলে প্রকৃত ঝুমুর গাইছে, অস্বীকার করা যাবে না। যেমন হ্যাঁ, আমি নাম করছি। যেমন আমাদের চর্চার সময়ের পরবর্তীকালে যারা উঠে এসেছে, বিশেষ করে গোবিন্দলাল মাহাতো, মুক্তিনাথ মাহাতো, রামগোপাল গোপ এবং হরিহর মাহাতো এবং এরকম অনেক বিপদতারণ কর্মকার, এরকম এত প্রতিভাবান তারা শিল্পী। মানে ঝুমুরের প্রকৃত ভাব রূপ, মানে এর ট্র্যাডিশনাল প্রকৃত রূপটা বলা যায়, ঝুমুরের প্রকৃত স্বাদ যদি পাতে হয় এদের ঝুমুর শুনতে হবে। এবং এরা ঝুমুরকে কিন্তু একদম আগলে রেখেছে এবং তারা তাদের ঝুমুরের জায়গা থেকে এরা কেউ সরে নাই। আমাদের খুবই আশা করবার বিষয় এটা। আমরা খুবই আশাবাদী, আশার কথা আমাদের যে এই প্রতিভাবান শিল্পীরা এরা মানে ঝুমুরকে কিন্তু বুঝতে পারছে যে ঝুমুর এইটা, প্রকৃত ঝুমুর এইটা, এবং এটা আমাদের বাঁচানো উচিত বা এইটাই প্রকৃত বাঁচবে, এবং এটা ধরে থাকলে আমরাও প্রতিষ্ঠা লাভ করবো বা এটা আমাদের কর্তব্যও বটে। এটা কিন্তু তারা ধরেছে। এরা অসাধারণ গাইছে, এরা অত্যন্ত উঁচু মানের শিল্পী, এবং আগামী দিনে ঝুমুরকে যদি প্রতিষ্ঠা কেউ করে তো এরাই করবে, কোনো সন্দেহ। আমাদের একটা সংস্থা আছে, মানভূম সংস্কৃতি রক্ষা সমিতি। আচ্ছা, আমরা চেষ্টা করি শিল্পীদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার। এইরকম আপনি যাদের কথা বললেন, এরকম শিল্পীদের আমরা জনসমক্ষে আনার চেষ্টা করি। তো আমাদের সম্বন্ধে আপনি কি বলবেন? আমার তো অনেকটা জানা ছিল না। আমাদের কোন জায়গাতে আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, তাছাড়া আমাদের কোথায় কোথায় সতর্ক থাকা দরকার, কিংবা আমরা কিভাবে আগামী দিনে আমরা আরও শিল্পীদেরকে তাদের জায়গা, তাদের সম্মান, তাদের যে কাজের যে ব্যাপ্তি, সেটা যেন আমরা লোকসমক্ষে নিয়ে যেতে পারি, এ বিষয়ে আপনি আমাদেরকে কি? আমি অত্যন্ত খুশি যে এরকম একটা সংগঠন করা হয়েছে। এত বিশাল জিনিস পড়ে আছে ঝুমুরের, এ তো বিরাট সম্পদ। তো এই গোটা ঝুমুর জগৎটাই এখন বলতে গেলে মানুষের কাছে মুখে মুখে। এটাকে সংরক্ষিত করতে গেলে বা রক্ষা করতে গেলে একসঙ্গে 100 লোককে ঝাঁপাতে হবে বিভিন্নভাবে। এর উপর গবেষণা থেকে শুরু করে বিভিন্ন কাজে, পাবলিকেশন থেকে শুরু করে অনেক কিছু। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা অত্যন্ত শুভ, আশাপ্রদ, এবং আমি কামনা করি তারা আরও ভালো কাজ করুক। এই চেতনা থেকে আমি এখন থেকে হয়তো 40 বছর আগে শুরু করেছিলাম এগুলোকে লিখে রাখতে, ছাড়তে, একক প্রচেষ্টায় আমি যেটুকু পারিছি। তো এটা সংঘবদ্ধভাবে, যৌথভাবে যদি কিছু হয়, সেটা তো আমাদের কি বলবো, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবং আমি আশা করি এর সংস্থা টিকে থাকুক আগামী দিনে। আপনারা একটা জিনিস বলি, গান রেকর্ডিং থেকে শুরু করে এই কথাগুলোকে পাবলিকেশন করার চেষ্টা করুন, দুটা দিক যেন রক্ষা পায়।
এবং কিছু কিছু সেমিনার করার, যদি ওয়ার্কশপ বলতে গেলে সেমিনার তো বটেই, তার সঙ্গে ওয়ার্কশপ করে এর যে তাল বৈচিত্র্য আছে, ঝুমুরের যে রাগ বৈচিত্র্য আছে, সময় সময় আমরা বিভিন্ন জায়গায় এইটা যদি রেকর্ডিং করার চেষ্টা করি যদি হয়। আমাদের যেমন সপ্তাহে সপ্তাহে আমরা আগে লাইভ অনুষ্ঠানের মধ্যে শিল্পীদের আমাদের প্রকৃত ঝুমুর বা লোকসঙ্গীতের যে সমস্ত ধারা উপধারাগুলো রয়েছে এগুলো মানুষের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আমরা লোক সংস্কৃতির মেলাও করেছিলাম একবার ভাঙড়াতে, নানা রকম ক্ষেত্রে সেটা 2019 সালে আমরা করেছিলাম। তো যাই হোক, ভবিষ্যতে আমাদের এ নিয়ে আরও চেষ্টা থাকবে। তো যাই হোক, আপনি আমাদের ইয়েতে অনুষ্ঠানে এলেন এবং আপনার আশীর্বাদ যেন আমরা পাই, আপনার পরামর্শ, আপনার আশীর্বাদ এবং আপনার কী বলা চলে মার্গ নির্দেশে আমরা পরবর্তী ক্ষেত্রে যেন লোক সংস্কৃতির এই কাজগুলো আমরা করে যেতে পারি, সেই প্রার্থনা আপনার কাছে রইল। আর অনুষ্ঠানে শেষ করার আগে আমরা চাইব যে আপনি একটা ভাদরিয়া ঝুমুর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করুন। আমি কি বলবো, আমি এই মুহূর্তে আপনাদের থেকে একটু বয়সে প্রবীণ হিসাবে বা এই জগতেরও একজন প্রবীণ গবেষক বা শিল্পী হিসাবে আমি আপনাদের এই শুভ প্রচেষ্টা, শুভ ইচ্ছাকে আমি অবশ্যই কামনা করি, সেটা যেন বাঁচে থাকে, আগামী দিনে ঝুমুর প্রতিষ্ঠা লাভ করুক, ঝুমুর রক্ষা পাক। এটা আমার সারা জীবনের কামনা, আমি সেই দিক দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদের প্রতি আমার শুভকামনা থাকলেই আপনারা সফল হন। ঠিক, এই আপনি একটা ভাদুরিয়া ঝুমুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি আপনি করুন। যখন পাখিরা ডাকে নিশি হয় ভোর, আহা নিশি হয় ভোর গো, সে সময় এগো সে সময় কার বাঁশি করে স্বর্গ, সে সময় কার বাঁশি করে স্বর্গ, সে সময় যখন পাখিরা ডাকে নিশি হয় ভোর, আহা নিশি হয় ভোর গো, সে সময় কার বাঁশি করে স্বর্গ, সে সময় কার বাঁশি করে স্বর্গ, সে সময় বাঁশি শুনি অন্তরে অনল জলে মোর, অনল জলে মোর গো, হিয়া সালে এগো হিয়া সালে দুনয়নে বহে লোর গো, হিয়া সালে দুনয়নে বহে লোর গো, হিয়া সালে দিনে নাহি সুঝে দিশি যেন নিশি ঘোর, আহা যেন নিশি ঘোর গো, সময় জানি এগো সময় জানি প্রাণ চুরি করে চোর গো, সময় জানি প্রাণ চুরি করে চোর গো, সময় জানি ভবপ্রীতা কহে রাধা তোর মন চোর, আহা তোর মন চোর গো, কত খেলা এগো কত খেলা জানে সে নন্দ কিশোর গো, কত খেলা জানে সে নন্দ কিশোর গো, কত খেলা ভবপ্রীতা কহে রাধা তোর মন চোর, আহা তোর মন চোর গো, কত খেলা
জানে সে নন্দ কিশোর গো কত খেলা, জানে সে নন্দ কিশোর গো কত খেলা। ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির নিজস্ব ইউটিউব চ্যানেল মানভূম ফোক ওয়ার্ল্ড, আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।